আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি তেলের বিকল্প উৎসের সন্ধানে সরকার, জানালেন অর্থমন্ত্রী। দেশে জ্বালানি, ভোজ্য তেল ও এলপিজির কোনো সংকট নেই, ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী। রাজধানী পেট্রোল পাম্পগুলোতে যানবাহনে দীর্ঘ সারি, রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় ভোগান্তি, বলছেন গ্রাহকরা। চাহিদা অনুযায়ী তেল সরবরাহের দাবি। কাল ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে 13 জেলার 15 ওয়ার্ডে 37,500 নারী পাচ্ছেন কার্ড। জুলাই থেকে চালু হবে সারা দেশে। ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের দেশে ফেরাতে কাজ করছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা প্রস্তুত, শিগগিরই অভিযান আইজিপি। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ, অভিযোগ জামায়াতের। সংসদে অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ কার্যকর করা হবে, মন্তব্য নাহিদ ইসলামের। এবং দায়িত্ব নিয়ে ইসরায়েলে হামলার নির্দেশ সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনির। ইরানের তেল সমৃদ্ধ দ্বীপ দখলের চেষ্টা যুক্তরাষ্ট্রের। যুদ্ধ বন্ধের সৌদি আরবে চীনা প্রতিনিধি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। চীন সহ কয়েকটি দেশ থেকে জ্বালানি আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কথা মাথায় রেখে অর্থনৈতিক পরিকল্পনাও সাজানো হচ্ছে। এদিকে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জব্বল। বোমার আঘাতে মধ্যপ্রাচ্যে পড়ছে কোটি কোটি ব্যারেল জ্বালানি তেল। অন্যদিকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে তেল সংকট। বিশ্ববাজারে 1 লিটার অপরিশোধিত তেলের দাম রেকর্ড 86 টাকা ছাড়িয়েছে। যুদ্ধ কবে শেষ হবে, কবে মধ্যপ্রাচ্য থেকে তেল আনা যাবে তা অনিশ্চিত। এ অবস্থায় চীন থেকে জ্বালানি তেল আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। Almost all the countries in the world are affected by the conflict in Middle East. মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে প্রায় প্রতিটি দেশ ভুক্তভোগী হচ্ছে। এটা বিরাট অর্থনৈতিক ক্ষতি। বাংলাদেশের অবস্থাও আমরা দেখছি। চীন বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। নতুন সরকার যদি আমাদের কাছে সহযোগিতা চায়, অবশ্যই আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব। To send this positive message, and we can work together how to overcome these challenges. So we are also waiting for what sort of proposal from Bangladesh. শুধু চীন নয়, ভারত, ইন্দোনেশিয়া সহ কম দূরত্বের দেশগুলো থেকে জ্বালানি আনার প্রক্রিয়া চলছে বলে জানান অর্থমন্ত্রী। দেশের অর্থনীতিতে যুদ্ধের ঝুঁকি বিবেচনা করে পরিকল্পনা সাজানোর কথাও জানান তিনি। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাইব। আমার তো এনার্জি সিকিউরিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবার কাছে চাচ্ছি, কিন্তু সাপ্লায়ার্স যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। গ্লোবাল যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে যুদ্ধের কারণে, অন্যান্য কারণে, এগুলোকে মাথায় রেখে আমরা আগামী দিনে প্রজেকশন নিয়ে আসবো এবং আমাদের প্রত্যেকে এই ব্যাপারে অ্যাওয়্যার আছে, আমরা কাজ করে যাচ্ছি। দেশে তেলের মজুত ও পাইপলাইনের আমদানি দিয়ে মাসখানেক চলবে বলে জানাচ্ছে জ্বালানি মন্ত্রণালয়। এর মধ্যেই নিশ্চিত করতে হবে বিকল্প উৎস। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে ভোজ্য কিংবা জ্বালানি তেলের কোনো সংকট নেই, বরং ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে দাম বাড়াতে না পারে সেজন্য অভিযান জোরদার করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। দেশে মাসে গড়ে 2 লাখ টন ভোজ্য তেলের চাহিদা আছে। রমজানে এই চাহিদা কিছুটা বেড়ে যায়। সচিবালয়ে ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে দেশের ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে এই মুহূর্তে জ্বালানি, ভোজ্য তেল এবং এলপিজি গ্যাসের পর্যাপ্ত মজুদ আছে। এই মুহূর্তে জ্বালানি তেলেরও কোনো সংকট নাই,
গ্যাসেরও কোনো সংকট নাই, মানে এলএনজি আমদানির ক্ষেত্রে কোনো গ্যাসেরও সংকট নাই, ভোজ্য তেলেরও কোনো সংকট নেই। সুতরাং ভোজ্য তেল বলেন আর জ্বালানি তেল বলেন, কোনোটার সাথেই দয়া করে সংকট শব্দটাকে আনবেন না, কারণ এটির কোনো অপপ্রয়োগ হবে সেই ক্ষেত্রে। আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার প্রতিযোগিতায় নামার কোনো দরকার নাই, কারণ বাজারে এটার পর্যাপ্ত সরবরাহ আছে। যে জিনিস আছে সেটার জন্য প্রতিযোগিতা করার দরকার নাই। অভিযোগ করেন কেউ কেউ দাম বাড়ানোর সুযোগ নিতে চাইছে, তবে অভিযান জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তো ভোক্তা অধিকার দপ্তর আছে, তারা তাদের কাজ করবে, আবার করবেও। আর আমাদের জেলাগুলিতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। বাজার তদারকির জন্য তাদের যে অ্যাসাইন ডিউটি সেটা তারা পালন করবে। এই পরিস্থিতিতে সরকার তেলের দাম বাড়াবে না বলে আশ্বস্ত করেন মন্ত্রী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজন অনুযায়ী মিলছে না জ্বালানি তেল। রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক, ব্যক্তিগত গাড়ির মালিক এবং গণপরিবহন চালকরা। রেশনিং না করে চাহিদা অনুযায়ী তেল দেওয়ার দাবি তাদের। এদিকে পাম্প সংশ্লিষ্টরা জানান ডিপোতে পর্যাপ্ত তেল রয়েছে। আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেয়ার জন্য অনুরোধ জানান তারা। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। পাম্প খোলার অনেক আগে থেকেই যানবাহন চালকদের লম্বা লাইন। সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে এ দৃশ্য দেখা যায়। সংকটের আশঙ্কায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় হয়েছে, তারপরও পাম্পের সামনে যাইতে পারি নাই। গতকালকে একই অবস্থা, লাস্টে সিরিয়াল দিছি, তেল পাই নাই। আমি এই 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে আমার তেল সিরিয়াল নিতে, তাহলে ভাড়া মারবো আরো কবে। দুইটা পেট্রোল পাম্পে গেছিলাম, বাইকের লাইনে দাঁড়াইছি, বললো যে তেল দিচ্ছে, একটু পরে দেখি যে তেল দিচ্ছে না, ওরা বলতেছে 2টার পরে আসেন। 2 লিটার দিয়ে কি হবে? অফিসের কাজ বন্ধ করে আসছি, যে বাদ দিয়ে আসছি যে তেল নেওয়ার জন্য। ভোগান্তি শেষ আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের বাজারে জ্বালানির তেলের দাম এখনো বাড়েনি। তবে ডিপো থেকে সরবরাহ কমিয়ে দেওয়া এবং সাধারণ ক্রেতাদের অতিরিক্ত তেল মজুদের মানসিকতায় হিমশিম খেতে হচ্ছে পাম্প সংশ্লিষ্টদের। গভর্নমেন্ট এটা আপনাকে কোটা করে দিয়েছে, ওখানে লিস্ট করে দিয়েছে বিপিসি। আমাদের গতকালকে দিয়েছে 18,000 লিটার, ওইটাই আমরা 2 লিটার মোটরসাইকেল, 10 লিটার প্রাইভেট কার, মাইক্রো 20 লিটার এই হারে দিচ্ছি। যতক্ষণ থাকে ততক্ষণ দিচ্ছি। মানুষের চাপ প্রচুর পরিমাণ। আগাম সংকট মোকাবেলায় পরিমিত হারে তেল দেওয়া হচ্ছে রাজধানীর প্রায় সব পাম্পে, তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। অনেকে তেল রিজার্ভ 2-3 বার করে তেল নিয়ে তেল ভরতেছে, বেশি করে রিজার্ভ করে রাখতেছে। আমরা চাইতেছি এই সমাধানটা দ্রুত হয়ে যাক। বলতেছে যে তেল আসতেছে, কই তেল তো দেখি না। ওনারা বলতেছে যে 2টা জাহাজ আসছে, কালকে আসবে, আজকে আসবে, কই বলতেছে সরকার তো বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তো আমরা তো দেখতে পাচ্ছি না। এদিকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইন্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। কাল দেশে 37,567 জন নারীকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। রাজধানী কড়াইল বস্তিতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে 2,500 টাকা। প্রথম ধাপে দেশের 13 জেলার 15 ওয়ার্ডে এ কার্যক্রম চলবে। আগামী জুলাই থেকে দেওয়া হবে সারা দেশে। এমনকি সচ্ছল পরিবারের নারীরাও পাবেন ফ্যামিলি কার্ড। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখা হবে না। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। ফ্যামিলি কার্ড দিয়ে ফ্যামিলি সচ্ছল করবার স্বপ্ন দেখছে অনেক পরিবার। পাইলট প্রকল্পে দেশের 13 জেলার সিটি কর্পোরেশন ও ইউনিয়নের 15টি ওয়ার্ডের 67,854 জন নারী প্রধানের তালিকা করেন সরকারি কর্মকর্তারা। তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে 37,567 জন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই 37,562 জন কালকেই প্রথম মাস, অর্থাৎ এই মার্চ মাসেরটা ঈদুল ফিতরের আগেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে অথবা তাদের মোবাইল ওয়ালেটে এটা চলে যাবে। কালকে প্রধানমন্ত্রী উদ্বোধনের সাথে সাথেই পরবর্তীতে আমরা প্রত্যেক মাসে আমরা এটাকে চেষ্টা যাতে একই টাইমে পাই, সেই জন্য এটা ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়লে
তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে, এটা একটা লক্ষ্য। আর বেকারের সমস্যার জন্য তো আমাদের বিশাল প্রোগ্রাম আছে। ফ্যামিলি কার্ড করতে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হচ্ছে না বলে জানান অর্থমন্ত্রী। প্রকৃত সুবিধাভোগীরা যাতে পায় সেটি নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে সরকার। স্বচ্ছতার সাথে কিভাবে বাস্তবায়ন করব সেটাও আমরা বিবেচনায় নিয়েছি। এই যে সিলেকশন প্রসেস, এই প্রথমে যে আমরা পাইলট প্রজেক্টে যাচ্ছি, এটার মাধ্যমে আমরা একটা স্বচ্ছ সিলেকশন প্রসেসের একটা করতে সক্ষম হয়েছি। এবং আপনারা দেখবেন এখানে কিন্তু রাজনীতিকরণের কোনো কিছু করাই হয় না। পাইলট প্রকল্প শেষ হলে আগামী জুলাই থেকে পরিধি বাড়বে, এজন্য বছরে লাগবে 20,000 কোটি টাকা। এক পর্যায়ে ফ্যামিলি কার্ড পাবেন ধনীরাও, তবে তারা টাকা পাবেন না। মাথাভারী প্রশাসন বা স্বেতস্থি হয়ে যাওয়া এরকম কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ওনারাও কিন্তু কার্ড পাবেন। ওনাদের কার্ডের বারকোডিং এর মধ্যে, কিউআর কোডিং এর মধ্যে একটা সাইন দেওয়া থাকবে যে ইয়েস আপনিও এই কার্ডের ওনার, বাট ইউ আর নট টেকিং দি মানি। আপনি সুবিধাটা নিচ্ছেন না, আপনার সুবিধাটা আপনি রাষ্ট্রকে অথবা দেশকে আপনি দিচ্ছেন। যে পরিবারে নারী সদস্য নেই সে পরিবারকেও কিভাবে ফ্যামিলি কার্ড দেয়া যায় তা বিবেচনা করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। কিন্তু খালি পুরুষ সার্ভাইভিং বা দরিদ্র তাদের কি হবে, এটা আমরা পাইলট প্রজেক্ট শেষ করার পরে। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী যেসব পরিকল্পনার অঙ্গীকার করেছিলেন সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি রাজনৈতিক মহল নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে, যা দুঃখজনক। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন অন্যতম নির্বাচনী অঙ্গীকার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানী আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী যেসব পরিকল্পনার অঙ্গীকার করেছিলেন সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আনফরচুনেটলি, দুঃখজনকভাবে আমাদের কিছু কিছু মানুষ, কিছু কিছু রাজনৈতিক মহল তারা নারীদেরকে খাটো করে দেখার চেষ্টা করে, তারা অবদানকে খাটো করে দেখার চেষ্টা করে, তাদেরকে কিছুটা হলেও আপনার ঘরে আটকে রাখার চেষ্টা করে। আমি মনে করি যে একটা উন্নত রাষ্ট্র যদি হতে হয়, অর্থনীতির যদি সবলতা হয়, তাহলে দেশের অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করছে বলেও জানান তিনি। কক্সবাজারে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে একথা জানান তিনি। সন্ত্রাস বিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধীকে আইনের আওতায় আনা হবে। একই সাথে সমুদ্র সৈকতকে শৃঙ্খলার মধ্যে আনতে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। আমরা কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, কোনো চাঁদাবাজকে, সংঘবদ্ধ কোনো ক্রিমিনালকে আমরা আইনের বাইরে থাকতে দেবো না, আইনের আওতায় নিয়ে আসবো। সেটা আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও তাই। ভারতে গ্রেপ্তার হাদি হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও জানান, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই অভিযানে নামবে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া ঈদযাত্রা নিরাপদ এবং সড়ক মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতি রোধে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান আইজিপি। জি এম তসলিমের রিপোর্ট। পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সাথে প্রথমবারের মতো মতবিনিময় সভার শুরুতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন আইজিপি। শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত
ভারতে গ্রেফতারকৃত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি। ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। ঈদ উল ফিতরকে সামনে রেখে মানুষের নিরাপদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে ডাকাতি ও চাঁদাবাজি রুখতে তৎপর রয়েছে পুলিশ বাহিনী। এ সময় তিনি জানান, সারা দেশে চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা তৈরি হয়েছে, যে কোনো সময় তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। একই সঙ্গে মপকারীদের তালিকাও তৈরি হচ্ছে বলেও জানান পুলিশ প্রধান। মূল মপ তৈরিকারী যারা, তাদেরও লিস্ট তৈরি করতেছি। সে যত ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। অনেক নিষিদ্ধ সংগঠন আছে, তারা বিভিন্ন অজুহাতে সালে সুতায় যে রাস্তায় নেমে এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, সন্ত্রাসকে উস্কে দিবে, এটা আমরা মেনে নিব না। পুলিশের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানান আইজিপি। এ লক্ষ্যে দেশের প্রতিটি থানাকে জিরো কমপ্লেইন থানা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বসানো হলে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন পুলিশ প্রধান। আমরা প্রত্যেক সদর থানাকে জিরো কমপ্লেইন থানা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই, যেহেতু আমরা খুব শর্ট টাইমের ভিতরে বিচার দেয়, বিশেষ করে টাকা আদায়, জমি সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আমরা ইনস্ট্যান্ট থানাতে যদি একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসায় দেওয়া হয়, দেখা যায় আপনি 7 দিনের ভিতরে বিচার পাবেন, আপনার কোর্টে ঘুরতে হতেছে না, পুলিশেরও সময় সেভ হচ্ছে। মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আইজিপি। জি.এম. তসলিম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সহ আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সন্ত্রাসী দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে পাহাড় ঘেরা দুর্গম এই এলাকায় ভোর থেকেই চলছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযান। এখন পর্যন্ত অস্ত্রসহ অন্তত 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন ইরফানুল হক। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত এই এলাকাতে সোমবার ভোর 5টা থেকে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সমন্বয়ে শুরু হয় যৌথ অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় 3000-এরও বেশি সদস্য এতে অংশগ্রহণ করেন। পাহাড়গেরা দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অবস্থান, অবৈধ অস্ত্র মজুত এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আত্মগোপনের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহাড়ি পথ, বসতঘর ও সন্দেহভাজন স্থাপনাগুলো ঘিরে রেখে অভিযান পরিচালনা করেছেন। তবে যাকে কেন্দ্র করে মূলত এই অভিযান পরিচালনা করা হচ্ছে সেই ইয়াসিন আগে থেকেই বোরকা পরে এলাকা থেকে পালিয়ে গেছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে অভিযান শুরু হওয়ার আগে থেকেই যৌথ বাহিনীকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। কোথাও সড়কে বড় ট্রাক রেখে ব্যারিকেড দেওয়া হয়েছে, আবার কোথাও কালভার্ট ও নালার স্ল্যাব ভেঙে ফেলা হয়েছে। আমরা পুরো নিয়ন্ত্রণ আছে, এটা অনেক বড় জায়গা, আপনার কত বড় জায়গা আপনার কল্পনা করতে পারবেন না, কত বড় জায়গা। বডি আটক আছে, বডি আটক আমাদের মতো প্রায় 15 জনের মতো এখন পর্যন্ত জানা আছে, কিন্তু সব তথ্য এখন যেহেতু এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, আমরা পুরোপুরি বলতে পারছি না। এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল, সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, অভিযানের খবর আগেই পেয়ে যায় সন্ত্রাসীদের একটি অংশ। এতে আগ থেকেই পরিকল্পিতভাবে এসব প্রতিবন্ধকতা তৈরি করা হয়। দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকার অভিযান শেষে স্থায়ী নজরদারি জোরদার করতে অস্থায়ীভাবে যৌথ বাহিনীর 2টি ক্যাম্প স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল প্রকাশে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খুলনায় আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের পরবর্তী সংস্কারের অঙ্গীকারগুলো বাস্তবায়নে বর্তমান সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ। জামায়াত সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভালো কাজে সরকারকে সমর্থন দিলেও যে কোনো অন্যায়ের প্রতিবাদে সংসদ ও রাজপথ উভয় ক্ষেত্রেই সোচ্চার থাকবে বলে জানান গোলাম পরওয়ার। জামাত ইসলাম এবং 11 দলের ঐক্যের লোকেরা কিন্তু 2টা শপথ নিয়েছে, কিন্তু দুঃখজনক হচ্ছে বিএনপির লোকেরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য শপথ গ্রহণ করেন। তাহলে এই কথা যদি দেশের মানুষ প্রশ্ন করে যে আপনারা আপনাদের করা ওয়াদা, আপনাদের স্বাক্ষর করা জুলাই সনদকে আপনারা অস্বীকার করেন,
তাহলে কি আপনারা এই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে জাতির যে আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের সন্তানরা রক্ত দিল, আপনাকে তার থেকে অন্যদিকে কর্তৃত্ববাদী সরকার দিকে হাঁটছেন? তাহলে আমরা এটা মনে করে দিতে বাধ্য হব, কর্তৃত্ববাদী সরকারের কি পরিণতি হয় 24 আগস্টের বিপ্লব থেকে আপনাকে সেখান থেকে শিক্ষা নিতে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সংসদে অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ কার্যকর করা হবে। খুলনায় জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও সংগঠক হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্র জনতা আবারও রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে। জাতীয় সংসদকে আবারও যদি পুরনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকা হয়, শপথ গ্রহণ থেকে বিরত থাকা হয়, সেটা জুলাই গণ অভ্যুত্থানের সাথে এই নির্বাচনের সাথে অন্তর্বর্তী সরকার এই সব কিছুর বৈধতা নিয়ে এই প্রশ্ন উঠবে। জুলাই গণ অভ্যুত্থানের শাহাদাতের সাথে হাজারো মানুষের রক্তের সাথে বেইমানি করা হবে। ফলে আমরা আজকের ইফতার মাহফিলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, একইভাবে সংসদেও ঐক্যবদ্ধভাবে আমরা অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব। আমরা জুলাই সনদ আদেশ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের রাজনীতি ও মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের আভাস। দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি। আর দায়িত্ব নিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপ দখলে নেয়ার ছক কষছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ বাগিয়ে নিতে এরই মধ্যে লেবাননের অনেকটাই দখল করে নিয়েছে ইসরায়েল। টালমাটাল এই পরিস্থিতি সামাল দিতে সৌদি আরবে গেছেন চীনের প্রতিনিধি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। অবশেষে ইরানের মসনদে বসল নতুন মুখ। দেশটির দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন তার ছেলে মোজতাবা খামেনি। 56 বছর বয়সী মোজতাবাকে এতকাল রহস্যময় চরিত্র মনে করা হলেও দায়িত্ব নিয়েই নিজের শক্তির জানান দিলেন তিনি। নেতাহীন সামরিক বাহিনীকে পরিচালনা করবেন মোজতাবা। সোমবার ভোরে নতুন নেতার সরাসরি নির্দেশে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানি প্রতিরক্ষা বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা একে নতুন নেতার প্রথম সফল অভিযান হিসেবে উল্লেখ করে। মোজতাবার এই উত্থানে মস্কো ও বেইজিং ইতিবাচক সাড়া দিলেও ক্ষোভে ফুঁসছে ওয়াশিংটন। রুশ প্রেসিডেন্ট একে যোগ্য উত্তরাধিকার বললেও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন আমেরিকার অনুমোদনে নির্বাচিত হবে ইরানের নতুন নেতা। এরপরেই চীন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রকে নাক না গলানোর আহ্বান জানায়। সংঘাতের কেন্দ্রবিন্দুতে তেলের বাজার। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তেল সম্পদ লুট করতে চায়। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে দেশটির প্রধান তেল কেন্দ্র খার্ক দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে সন্ত্রাসীদের হাত থেকে তেল সম্পদ রক্ষা করতেই এ ভাবনা। একই সাথে জানায় তেল স্থাপনায় যুক্তরাষ্ট্র নয়, হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইরানের তেল স্থাপনা ও পানির লবণমুক্তকরণ কেন্দ্রে হামলার পর মার্কিন মিত্রদের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ও তেল শোধনাগারে হামলা জোরদার করেছে তেহরান। অন্যদিকে সৌদি আরবে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। যদিও শত্রু বাহিনীর মুহুর্মুহু হামলায় বিধ্বস্ত হয়ে আছে ইরান। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দিনের আলোতেও অন্ধকারাচ্ছন্ন অধিকাংশ গুরুত্বপূর্ণ শহর। এদিকে সাইপ্রাসে ইউরোপের বেশ কয়েকটি দেশ যুদ্ধ বিমান ও জাহাজ মোতায়েন করার পর ইরানি পররাষ্ট্র দপ্তর জানায় সাইপ্রাস, তুরস্ক ও আজারবাইজানে কোনো আক্রমণ করেনি তাদের সামরিক বাহিনী। এদিকে লেবানন দখলে অনেকটাই সফল ইসরায়েল। এরই মধ্যে প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে গেছে।
একই সাথে ভয়ঙ্কর দাহ্য ফসফরাস ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। যুদ্ধ শুরুর পর থেকে সোমবার পর্যন্ত ইরানে হামলায় প্রাণ হারিয়েছেন 1200-র বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যস্থতা করতে রিয়াদে ছুটে গেছেন চীনা দূত ঝাইজুন। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা বা যুদ্ধবিরতি সম্ভব নয়। জাহিদুল আলম, এটিএন বাংলা। সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ, জাতীয় নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ। তিনি বলেন, যারা দেশে বিদেশের সশস্ত্র বাহিনীর সম্পর্কে মিথ্যাচার করছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরে কেক কেটে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর আরিফ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি ক্যাপ্টেন মিরাজুল ও ক্যাপ্টেন মঈন উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। Reviving private sector-led economic growth, critical issues and priorities facing the new government in Bangladesh শীর্ষক একটি বিশেষ প্রকাশনা উন্মোচন করেছে ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এ নিয়ে রাজধানী গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা জানান, 2022 সাল থেকে দেশের অর্থনীতি হাই ইনফ্লেশন, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপর চাপ এবং এক্সচেঞ্জ রেট ইনস্ট্যাবিলিটির মতো জটিল চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের সহযোগিতায় তৈরি এই এভিডেন্স বেসড রিফর্ম রোডম্যাপের মাধ্যমে ব্যবসায়ী সমাজ নতুন সরকারের কাছে একটি সম্ভাব্য কর্মপরিকল্পনা তুলে ধরেছে। এতে দেশের অর্থনীতিকে ভালো অবস্থানে নিয়ে যেতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে একটি 5তলা আবাসিক ভবনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে 2 শিশু সহ অন্তত 10 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 15 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া অন্তত 480টি ড্রোন এবং 29টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল দেশটির বিদ্যুৎ খাত এবং রেল যোগাযোগ অবকাঠামো। খার্কিভের মেয়র ইহোর তেরখেভ জানান, হামলায় 19টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাণিজ্যিক ভবন, বিদ্যুৎ সংযোগ লাইন ও ব্যক্তিগত গাড়িও ধ্বংস হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খার্কিভ ছাড়াও কিয়েভে 3টি জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে। নারী দিবস উপলক্ষে বিশেষ নারী সম্মাননা, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করে কালার্স মাল্টিমিডিয়া। রাজধানী অফিসার্স ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজে অবদান রাখায় 7 জন নারী ব্যক্তিত্বকে বিশেষ নারী সম্মাননা অ্যাওয়ার্ড ও উত্তরীয় তুলে দেন আয়োজকরা। সম্মাননা প্রাপ্তরা হলেন সংবাদ পাঠক হিসেবে আফরোজা মৌটুসি, প্রশাসন বিভাগে উম্মে হাফসা নাদিয়া, সমাজ সেবায় ফারজানা আক্তার ও ব্যবসা বাণিজ্য বিভাগে মাহমুদা পারভিন, আইন শৃঙ্খলায় শাহনাজ বেগম, চিকিৎসা সেবায় ডাক্তার ফারজানা খানম, সঙ্গীতে ইবনাত সালমা। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিন এবং স্বনামধন্য সঙ্গীতশিল্পী ও কালার্স মাল্টিমিডিয়ার উপদেষ্টা ফেরদৌস ওয়াহিদ। এবারে খেলার খবর।
3 ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে শুধু হারানোই মূল উদ্দেশ্য নয় বাংলাদেশের, সেই সঙ্গে র্যাঙ্কিংয়ে উন্নতি করে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ তৈরি করতে চায় টাইগাররা। সংবাদ সম্মেলনে এমনটাই জানান হেড কোচ ফিল সিমন্স। তবে পাকিস্তানের হেড কোচ মাইক হেসন বলেন, বাংলাদেশকে হারিয়ে তাদের শক্তিমত্তা পরীক্ষা করতে চায় পাকিস্তান। পরাগারমানের রিপোর্ট। দীর্ঘ 11 বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। সেবার মিরপুরে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। লম্বা সময়ের বিরতিতে আগের বাস্তবতা পাল্টেছে। তবে হেড কোচ ফিল সিমন্সের লক্ষ্যটা একই থাকলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে জানান, কাজটা সহজ হবে না। সেই সঙ্গে 2027 সালে বিশ্বকাপে কোয়ালিফাই করার চাপ তো আছেই। এটা আমাদের জন্য দারুণ সুযোগ। তবে আমি নিশ্চিত পাকিস্তান 3-0 ব্যবধানে হারতে আসেনি, তারা আরও শক্তিশালী হয়ে এসেছে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দিকে লক্ষ্য রেখেই আমরা যাত্রা শুরু করছি। প্রায় 1 বছর পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে মিরপুরের উইকেট নিয়ে আশাবাদী বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। এবারের উইকেটগুলো সেই সিরিজের তুলনায় অনেক ভালো মনে হচ্ছে, তাই আমাদের মূল লক্ষ্য হলো উন্নতি করা এবং পরের ধাপে যাওয়া। সম্প্রতি টি-20 ডামাডোলে ওয়ানডে ম্যাচ কমই খেলা হয়েছে। তবু নতুন পুরনোদের মিশেলে গড়া দল নিয়ে বাংলাদেশকে হারাতেই চান পাকিস্তানের হেড কোচ মাইক হেসন। অবশ্যই আমরা বাংলাদেশকে হারাতে পারবো, তবে বাংলাদেশকে আমরা সম্মান করি, বিশেষ করে হোম কন্ডিশনে। টি-20-র চেয়ে কন্ডিশন অনেক ভিন্ন হবে। ব্যাটিং বোলিং দুদিকেই ব্যালেন্স থাকবে। ইদানিং খুব বেশি 50 ওভারের ম্যাচ খেলা হয়নি, তাই মানিয়ে নিতে হবে দ্রুতই। পাকিস্তানের সঙ্গে এ পর্যন্ত 39টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জয় মাত্র 5টি, আর বাকি 34টি ম্যাচে হেরেছে টাইগাররা। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি তেলের বিকল্প উৎসের সন্ধানে সরকার, জানালেন অর্থমন্ত্রী। দেশে জ্বালানি, ভোজ্য তেল ও এলপিজির কোনো সংকট নেই, ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী। রাজধানী পেট্রোল পাম্পগুলোতে যানবাহনে দীর্ঘ সারি, রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় ভোগান্তি, বলছেন গ্রাহকরা। চাহিদা অনুযায়ী তেল সরবরাহের দাবি। কাল ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে 13 জেলার 15 ওয়ার্ডে 37,500 নারী পাচ্ছেন কার্ড। জুলাই থেকে চালু হবে সারা দেশে। ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের দেশে ফেরাতে কাজ করছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা প্রস্তুত, শিগগিরই অভিযান আইজিপি। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ, অভিযোগ জামায়াতের। সংসদে অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ কার্যকর করা হবে, মন্তব্য নাহিদ ইসলামের। এবং দায়িত্ব নিয়ে ইসরায়েলে হামলার নির্দেশ সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনির। ইরানের তেল সমৃদ্ধ দ্বীপ দখলের চেষ্টা যুক্তরাষ্ট্রের। যুদ্ধ বন্ধে সৌদি আরবে চীনা প্রতিনিধি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।